हेलो फ्रेंड्स, आज के भिडियोते আমরা কি দেখব আন্ডারলাইন দ্য প্রিন্সিপাল ক্লজেস ইন দ্য ফলোইং সেন্টেন্সেস। এই বাক্যগুলোতে প্রিন্সিপাল ক্লজগুলো কি সেগুলো আমাদেরকে আন্ডারলাইন করতে হবে। তাহলে প্রিন্সিপাল ক্লজগুলোকে আন্ডারলাইন করতে বলেছে। দেখো যেটাই প্রিন্সিপাল ক্লজ সেটাই তো মেন ক্লজ। একটা বাক্য আছে মানে এখানে সেন্টেন্স, একটা বাক্যে কমসে কম একটা মেন ক্লজ থাকবেই থাকবে। একটা মেন ক্লজ ছাড়া একটা বাক্য হতেই পারে না। আন্ডারলাইন দ্য প্রিন্সিপাল ক্লজ বলেছে, তাহলে যেটাই প্রিন্সিপাল ক্লজ সেটাই মেন ক্লজ, বা তাকেই বলতে পারি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। তাহলে এখন আমাদের যেটা বার করতে হবে সেটা কি না প্রিন্সিপাল ক্লজ কি। দেখো প্রিন্সিপাল ক্লজ বার করার উপায় কি না, যে ক্লজ কারো উপরে নির্ভর করে না তাকে বলে প্রিন্সিপাল ক্লজ। প্রথম বাক্যটা যদি আমি দেখে নিই, ড্যানি লস্ট হিজ ফাদার। ড্যানি তার বাবাকে হারিয়েছিল when he was 5, যখন তার বয়স ছিল 5। দেখো ড্যানি সাবজেক্ট, লস্ট হারিয়েছিল সমাপিকা ক্রিয়া, আর হিজ ফাদার আদার্স, এবং লস্ট হিজ ফাদার এখান থেকে এতটা পর্যন্ত এটা প্রেডিকেটের কাজ করছে। তাহলে ড্যানি থেকে লস্ট হিজ ফাদার, এই যে ড্যানি লস্ট হিজ ফাদার এটা পুরো একটা ক্লজ, কিন্তু মেন ক্লজ কিনা সেটা কি করে বুঝবো না ড্যানি লস্ট হিজ ফাদার, ড্যানি তার বাবাকে হারিয়েছিল, এটা যদি আলাদা করে লিখি দিয়ে ফুল স্টপ দিই তাহলে কি এটা বাক্য হতে পারে? হ্যাঁ, বাক্য হতে পারে। তার মানে স্বাধীনভাবে বসতে পারে, মানে এটাই হলো মেন ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ, বা বলতে পারি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। আমাদেরকে বার করতে বলেছে প্রিন্সিপাল ক্লজ, তার মানে যেই প্রিন্সিপাল ক্লজ সেই তো মেন ক্লজ। তাহলে ড্যানি লস্ট হিজ ফাদার এখানে প্রিন্সিপাল ক্লজ। বোঝাতে পারলাম কিনা? এবারে দেখো হোয়েন, এটা দেখো বাইন্ডার, বাইন্ডিং ওয়ার্ড, বাইন্ডার বলা যেতে পারে। আর হি এটাকে সাবজেক্ট, ওয়াজটা সমাপিকা ক্রিয়া, তাহলে এটাও একটা ক্লজ। কিন্তু হোয়েন হি ওয়াজ 5, যখন তার বয়স ছিল 5, এটাকে কি আলাদা করে লিখতে পারবো? একা একা বুঝতে পারবে না? পারবে না। তার মানে এই হবে সাব ক্লজ। তাহলে এখানে একটা কাজ করি, সাব ক্লজটাকে আলাদা করে দিলে যে ক্লজটা পড়ে থাকবে সেটা কি মেন ক্লজ। কেন কি বাক্যে একটা মেন ক্লজ থাকতেই হবে। কি বোঝাতে পারলাম কিনা? তাহলে সাব ক্লজ চেনার উপায় কি? সাবক্লজটাকে যদি আলাদা করে দিতে পারি, তখনই কিন্তু মেন ক্লজটা বার করতে সুবিধা হবে। তাহলে এখন আমাদের দেখে নিতে হবে সাবক্লজকে আলাদা করার উপায় কি। যদিও আগের ক্লাসে আমরা শিখেছি, তাও আরেকবার দেখে নেব। দেখো দ্য ওয়ার্ড দ্যাট বাইন্ডস এ সাবক্লজ উইথ এ মেন ক্লজ ইজ কল্ড সাবঅর্ডিনেটিং কনজাংশন। তাহলে সাবঅর্ডিনেটিং কনজাংশন যেটা, সেইটা দিয়ে মেন ক্লজের সঙ্গে সাবক্লজকে কি করা হয় না যুক্ত করা হয়। তাহলে একটা মেন ক্লজের সঙ্গে সাবক্লজ যুক্ত করতে গেলে কি করতে হবে না, তার আগে একটা কনজাংশন বসাতে হবে। কি বসাতে হবে? কনজাংশন। আর সাবক্লজের আগে সাবক্লজকে যুক্ত করতে এই কনজাংশনকে ব্যবহার করা হচ্ছে বলে একে বলা হচ্ছে সাবঅর্ডিনেটিং কনজাংশন। এখন আমাদের দেখে নেওয়ার পালা, এই সাবঅর্ডিনেটিং কনজাংশনগুলো কি কি হতে পারে। ওই সাবঅর্ডিনেটিং কনজাংশনগুলো দিয়ে শুরু হওয়া মানে তাহলে আমরা বুঝতে পারবো ওটা সাবক্লজ। A subordinating conjunction is a word or phrase that links a dependent মানে কি সাবক্লজকে যুক্ত করে টু অ্যান ইন্ডিপেন্ডেন্ট অর্থাৎ মেন ক্লজের সঙ্গে, শোয়িং এ রিলেশনশিপ লাইক টাইম, এবং সম্পর্ক দেখায় কি না টাইম সময়ের, ক্লজ কারণ, কন্ট্রাস্ট বৈপরীত্য, কন্ডিশন শর্ত, এগুলোকে নির্দেশ করবে। তো সাবঅর্ডিনেটিং কনজাংশনের এক্সাম্পল কি হবে সেগুলো আমরা এখন দেখে নেব। দেখো সময় নির্দেশ করলে তখন আফটার থাকে, বিফোর থাকে, হোয়েন থাকে, হোয়াইল থাকে। এবারে এখানে একটা বাক্য দেওয়া আছে, দেখো আই ওয়েন্ট টু স্লিপ আফটার আই ফিনিশড মাই ওয়ার্ক। তাহলে এখানে আফটারটাকে না সময়কে নির্দেশ করছে এরকম একটা কনজাংশন, অর্থাৎ এখানে একে না সাবঅর্ডিনেটিং কনজাংশন। তাহলে সাবঅর্ডিনেটিং কনজাংশনের পরে যে ক্লজটা থাকে তাকে বলা হচ্ছে সাবক্লজ। তাহলে আফটার আই ফিনিশড মাই ওয়ার্ক, তাহলে আই ফিনিশড মাই ওয়ার্ক এটা হয়ে গেল সাবক্লজ। এ যেহেতু সাবক্লজ, তাহলে আই ওয়েন্ট টু স্লিপ বাদ বাকি যেটা পড়ে থাকলো এটা কি হবে না এটা হবে মেন ক্লজ। বোঝাতে পারলাম কিনা? কজ মানে কি কারণ বোঝাবে, কারণ। তাহলে এটাও সাবঅর্ডিনেটিং কনজাংশন যেটা কারণকে নির্দেশ করে। সিন্স যেহেতু, অ্যাজ যেহেতু, যে কারণে। যেরকম ধরো সি ক্রাইড বিকজ সি ওয়াজ হার্ট, সে কাঁদছিল কেন না তার আঘাত লেগেছিল। তাহলে বিকজের পরে যেটা থাকবে সেটা কি, এই যে বিকজ দেখো সাবঅর্ডিনেটিং কনজাংশন, বিকজ যেহেতু সাবঅর্ডিনেটিং কনজাংশন
এটা কোথায় বসে না সাব ক্লজের আগে বসে। তাহলে এই দেখো সাবঅর্ডিনেটিং কনজাংশনকে দেখো, দেখতে পেলে বিকজ, তাহলে বিকজের পরেরটাকে কি বলবো, এটাকে বলবো সাব ক্লজ। তাহলে তার আগেরটাকে কি বলবো, সিক রাইট, না এটা তখন হয়ে যাবে মেন ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ। কন্ডিশন বোঝাতে যে সাবঅর্ডিনেটিং কনজাংশন গুলোকে ব্যবহার করা হয় সেগুলো কি কি, ইফ, আনলেস, প্রোভাইডেড দ্যাট, এগুলো। ইফ মানে যদি, আনলেস মানে যদি না, ইত্যাদি ইত্যাদি। তো উই উইল গো আউট ইফ ইট ডাজ নট রেইন, আমরা বেরিয়ে যাব যদি না বৃষ্টি হয়। তাহলে এই যে ইফ দেখো সাবঅর্ডিনেটিং কনজাংশন এটা, তার পরেরটা যেটা আছে এটা কি ক্লজ, সাব ক্লজ হবে। তাহলে উই উইল গো আউট এটা কি হবে না এটা হবে মেন ক্লজ। বুঝতে পারলাম কিনা। কন্ট্রাস্ট বৈপরীত্য বোঝাতে, উল্টা বোঝালে যে সাবঅর্ডিনেটিং কনজাংশন গুলোকে ব্যবহার করা হয় সেগুলো কি কি, এই যে দেখো অলদো মানে যদিও, দো মানে যদিও, ইভেন দো যদিও, এগুলো সব সাবঅর্ডিনেটিং কনজাংশন যেগুলো কন্ট্রাস্ট বা বৈপরীত্যকে নির্দেশ করছে। যেরকম ধরো হি কেম অলদো হি ওয়াজ টায়ার্ড, দেখো অলদোটাকে, অলদো হচ্ছে সেই সাবঅর্ডিনেটিং কনজাংশন, তাহলে তারপরে যেটা থাকবে সেটাকে সাব ক্লজ। তাহলে হি ওয়াজ টায়ার্ড এটাকে সাব ক্লজ, আর তার আগেরটা তাহলে হি কেম এটা কি হবে, এটা হবে মেন ক্লজ। নেক্সট দেখো পারপাস উদ্দেশ্য বোঝালে, সো দ্যাট, ইন অর্ডার দ্যাট, এগুলোও কিন্তু সাবঅর্ডিনেটিং কনজাংশনের কাজ করছে, অর্থাৎ এদের পরেও যদি কোনো ক্লজ থাকে তখন সেটা হবে সাব ক্লজ। স্টাডি হার্ড সো দ্যাট, যাতে করে ইউ ক্যান সাকসিড, তুমি সফল হতে পারো। তাহলে এখানে কনজাংশনটাকে সো দ্যাট, তাহলে সো দ্যাটের পরে যে থাকবে ইউ ক্যান সাকসিড, এটা পুরোটাকে হয়ে গেল সাব ক্লজ। কি ক্লজ, সাব ক্লজ। তাহলে এটা যদি সাব ক্লজ হয় বাদ বাকি যেটা থাকবে সেটাকে, এই যে স্টাডি হার্ড, কঠোর ভাবে পড়াশোনা করো, তাহলে এটাকে, এটা হয়ে গেল মেন ক্লজ। বুঝতে পারলাম কিনা। তাহলে আমরা কি দেখলাম, সাবঅর্ডিনেট ক্লজ প্লাস মেন ক্লজকে যুক্ত করে কে না সাবঅর্ডিনেটিং কনজাংশন, কিন্তু সাবঅর্ডিনেট ক্লজের আগে বসবে সর্বদা, সাবঅর্ডিনেট ক্লজের আগে বসবে। কোথায় বসবে, এই জায়গাটাতে, এই জায়গাটাতে যুক্ত হবে। অর্থাৎ সাবঅর্ডিনেট ক্লজ যেখানে থাকবে ঠিক তার আগে বসবে কে না সাবঅর্ডিনেটিং কনজাংশন। বিকজ সি ওয়াজ লেট, যেহেতু সে লেট সে মিস দ্য ট্রেন, তাই সে ট্রেনটা মিস করে ফেলেছিল। দেখো বিকজ এখানে আছে, বিকজটা সাবঅর্ডিনেটিং কনজাংশন, তার পরেরটা তাহলে যেটা আছে সেটাকে না সেটা হলো সাব ক্লজ। এটা যেহেতু সাব ক্লজ হয়ে গেল বাদ বাকি তাহলে মেন ক্লজ কোনটা না সি মিসড দ্য ট্রেন, এটা পুরোটা হয়ে গেল সাব ক্লজ। বুঝতে পারলাম কিনা। তো এরকম কোন কোন কনজাংশন গুলো আছে সেগুলো অলরেডি আমরা আগের ভিডিওতে আলোচনা করে নিয়েছি, তাও আজকে একবার দেখে নেব। মোটামুটি ভাবে আমরা বলতে পারি দ্যাট কে সাবঅর্ডিনেটিং কনজাংশন। আর কি বলতে পারি তাহলে না হু কে বলতে পারি, হোয়াট কে বলতে পারি, হুম বলতে পারি, হোয়েন বলতে পারি, হাউ বলতে পারি, হুইচ বলতে পারি, হোয়ার বলতে পারি, হুজ বলতে পারি, অ্যাজ বলতে পারি, ইফ বলতে পারি, ওয়েদার বলতে পারি, বিকজ বলতে পারি, দো বলতে পারি, THOUGH, অলদো বলতে পারি, লেস্ট বলতে পারি, আনলেস বলতে পারি, আফটার বলতে পারি, বিফোর বলতে পারি। তো মোটামুটি ভাবে আরো অনেকগুলো আছে। তো মোটামুটি ভাবে এই ধরনের সাবঅর্ডিনেটিং কনজাংশনগুলোর পরে যদি কোনো ক্লজ থাকে তখন তাকে বলা হবে সাবঅর্ডিনেট ক্লজ বা সাব ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজ। আর এই ডিপেন্ডেন্ট ক্লজগুলোকে বা সাব ক্লজকে বা সাবঅর্ডিনেট ক্লজকে যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে বাদবাকি বাক্যে যেটা পড়ে থাকবে সেটা কে মেন ক্লজ। তাহলে এখন দেখে নেওয়ার পালা কোশ্চেন কি আছে আমাদের কাছে। প্রথম কোশ্চেনে বলেছিল ড্যানি লস্ট হিজ ফাদার হোয়েন হি ওয়াজ 5। তাহলে এখানে যদি আমরা ভালো করে দেখি, দেখো হোয়েনটাকে, হোয়েনটা হলো সাবঅর্ডিনেটিং কনজাংশন, তারপরে যে ক্লজটা থাকবে সেটা কি ক্লজ হবে সাব ক্লজ হবে। আমাদেরকে বার করতে বলেছে কি মেন ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। তাহলে বাদবাকি যেটা পড়ে থাকলো ড্যানি লস্ট হিজ ফাদার, এটা তাহলে কি হবে এটা হবে মেন ক্লজ। আমরা জানি মেন ক্লজ একা একা বসতে পারে, কারো উপর নির্ভর করে না। পরেরটাতে মেন ক্লজ কি দেখো টেল মি হাউ কফি ইজ মেড। তাহলে এখানে আলাদা করে দিই যে হাউ আছে সাবঅর্ডিনেটিং কনজাংশন এবং তারপরে কফি ইজ মেড পুরোটা এটা কি হয়ে যাবে
এটা হয়ে যাবে সাব ক্লজ। কেন কি আমরা জানি সাব অর্ডিনেটিং কনজাংশনের পরে কি থাকে না সাব ক্লজ থাকে, তাহলে এটা হয়ে গেল সাব ক্লজ। তাহলে বাকি পড়ে থাকলো কি টেল মি, যেখানে টেলটাকে সমাপিকা ক্রিয়া, ব্যাস সমাপিকা ক্রিয়া আছে মানে আর কিছু দেখার দরকার নাই, তাহলে এটা হয়ে যাবে মেন ক্লজ, বা এখানে বলেছে প্রিন্সিপাল ক্লজ, যেই মেন ক্লজ সেই হলো প্রিন্সিপাল ক্লজ, একই তো কথা, বা সেই হলো ইনডিপেন্ডেন্ট ক্লজ, স্বাধীন ক্লজ। নেক্সট কোশ্চেন কি আছে, আই নো দ্য টাইম হোয়েন দ্য ট্রেন উইল অ্যারাইভ। দেখো হোয়েন এখানে সাবঅর্ডিনেটিং কনজাংশন, তাহলে তারপরে যেটা থাকবে দ্য ট্রেন উইল অ্যারাইভ, তাহলে ওয়েন থেকে দ্য ট্রেন উইল অ্যারাইভ এটা কি হয়ে গেল, এটা হয়ে গেল সাব ক্লজ। তাহলে এ যদি সাব ক্লজ হয় বাদ বাকি পড়ে থাকলো কে আই নো দ্য টাইম, এ কি হবে, এ হবে তাহলে মেন ক্লজ। তাহলে এখানে মেন ক্লজ কোনটা, আই নো দ্য টাইম। এখন দেখো আই নো এ ম্যান হু ইজ এ টিচার, দেখো আই সাবজেক্ট, নো সমাপিকা ক্রিয়া, এবং এখানে আমরা একটা বেড়া দিয়ে দিলাম আই নো এ ম্যান, এটা পুরোটা হয়ে গেল একটা ক্লজ। হু ইজ এ টিচার, যে কিনা একজন শিক্ষক, এখানে ইজ সমাপিকা ক্রিয়া, তাহলে এটাও একটা ক্লজ। কিন্তু এখন আমরা দেখে নেব কোনটা কি ক্লজ, একটা তো মেন ক্লজ থাকতেই হবে, আর আমাদের বার করতে বলেছে এখানে মেন ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ কোনটা। দেখো হু এখানে কার কাজ করছে, হু এখানে সাবঅর্ডিনেটিং কনজাংশনের কাজ করছে, কার কাজ করছে, সাবঅর্ডিনেটিং কনজাংশনের কাজ করছে, তাহলে তারপরে যেটা থাকবে সেটাকে, সেটা হবে সাব ক্লজ। সাবঅর্ডিনেটিং কনজাংশনের পরে যে ক্লজ থাকবে তাকে বলে সাব ক্লজ, আর তাকে বাদ দিলে বাদ বাকি যে ক্লজটা থাকবে বাক্যে সেটাকে কি বলবো, মেন ক্লজ। তাহলে আই নো এ ম্যান এটাকে বলবো মেন ক্লজ। মেন ক্লজ বোঝার আরেকটা উপায় আছে, সেটা কি, মেন ক্লজকে একা একা আমরা লিখতে পারবো, আই নো এ ম্যান, আমি একটা লোককে জানি, আই সাবজেক্ট, নো সমাপিকা ক্রিয়া, এ আদার্স, তাহলে এটা কিন্তু বাক্য হিসাবে ব্যবহার করা যেতে পারে। কিন্তু হুই যে টিচার, যে কিনা একজন শিক্ষক, এটাই কিন্তু আলাদা করে লিখলে একা একা বসাতে পারবো না এবং বাক্য তৈরি করতে পারবো না। তাহলে এই কারণে এটাকে বলছি সাব ক্লজ, কারণ কি এ মেন ক্লজের উপর ডিপেন্ড করে, তাই এটাকে বলা হচ্ছে সাব ক্লজ বা সাবঅর্ডিনেট। সাবঅর্ডিনেট কথার অর্থ অধীনস্থ। এটাকে বলছি মেন ক্লজ, প্রিন্সিপাল ক্লজ, ইনডিপেন্ডেন্ট ক্লজ, কেন কি এ কারো উপরে নির্ভর করে না, একা একা বসতে পারে। একে বলা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ, সাব ক্লজকে, কেন কি এ কারো না কারো উপরে ডিপেন্ড করে। কার উপর ডিপেন্ড করে না, মেন ক্লজের উপরে ডিপেন্ড করে। চলে যাবো পরের প্রশ্নে, উই শ্যাল স্টে এট হোম ইফ ইট রেইনস। দেখো ইফের পরে যেটা থাকবে এখানে, ইফটাকে সাবঅর্ডিনেটিং কনজাংশন, তাহলে ইফের পরে যে থাকবে সে কে না, ইফের পরে যে থাকবে সে হলো সাব ক্লজ। তাহলে বাদবাকি যেটা থাকলো উই শ্যাল স্টে অ্যাট হোম, এটা কি হবে, এটা হবে মেইন ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ। বুঝতে পারলাম কিনা। নেক্সট, দো হি ইজ অ্যান অনেস্ট ম্যান, যদিও সে একজন সৎ মানুষ, হি ইজ প্রাউড, কিন্তু তিনি অহংকারী। তাহলে এখানে দেখো দো কে বলতো, দোটা হচ্ছে এখানে সাবঅর্ডিনেটিং কনজাংশন। এখানে যদি ভাগ করে দিই দুটো ভাগে, দেখো হি সাবজেক্ট ইজ ফাইনাইট ভার্ব, হি সাবজেক্ট ইজ ফাইনাইট ভার্ব, তাহলে দুটোই কিন্তু ক্লজ, এটাও ক্লজ এটাও ক্লজ। কিন্তু কোনটা মেন ক্লজ কোনটা সাব ক্লজ, দো সাবঅর্ডিনেটিং কনজাংশন, সাবঅর্ডিনেটিং কনজাংশনের পরে যে ক্লজটা থাকে তাকে বলা হচ্ছে সাব ক্লজ, আর বাদ বাকি যেটা পড়ে থাকলো সেটা কি হবে তাহলে মেন ক্লজ। নেক্সট, শুভম হু রিডস ইন ক্লাস 8 ইটস মিড ডে মিল ডেইলি। দেখো হু এখানে সাবঅর্ডিনেটিং কনজাংশন, তারপরে যেটা আছে রিডস ইন ক্লাস 8, এটা তাহলে সাব ক্লজ হয়ে গেল, কারণ কি সাবঅর্ডিনেটিং কনজাংশন হু এর পরে এখানে ক্লজটা বসছে, তাই এটাকে আমরা সাব ক্লজ বললাম। তাহলে মেন ক্লজ কোনটা, দেখো এখানে শুভমকে, শুভম সাবজেক্ট, শুভম ইটস মানে খায়, সমাপিকা ক্রিয়া, কি খায়, মিড ডে মিল ডেইলি, প্রত্যেক দিন খায়। তাহলে বাদবাকি অংশটা যেটা সাব ক্লজ কোনটা, এই যে হু রিডস ইন ক্লাস 8, এটাকে বাদ দিলে বাদবাকি অংশ কি পড়ে থাকলো, শুভম ইটস মিড ডে মিল ডেইলি, তাহলে এটাই হবে মেন ক্লজ। তাহলে শুধু শুভম নয় বা ইটস মিড ডে মিল ডেইলি নয়, শুভম এখানে, আর এদিকে আছে ইটস মিড ডে মিল ডেইলি, এটা হবে কি না, এটা হবে, এটা পুরোটা মিলে তৈরি হবে মেন ক্লজ। তাহলে মেন ক্লজের মাথা এখানে, হেড এখানে, আর বডি এখানে, দু ভাগে বিভক্ত হয়ে গেছে কোনটা মেন ক্লজ, তার মাঝখানে ঢুকে গেছে সাব ক্লজ।
হু রিডস ইন ক্লাস 8 এরকম বসতে পারে। আর মেন ক্লজ তাহলে কি দাঁড়ালো, শুভম ইটস মিড ডে মিল ডেইলি। নেক্সট কোশ্চেন আছে হোয়েন, এই দেখো হোয়েন আছে সাবঅর্ডিনেটিং কনজাংশন, তাহলে তারপরে যেটা থাকবে সেটা সাব ক্লজ। হোয়েন আই এন্টার দ্য রুম, যখন আমি রুমে প্রবেশ করলাম, তাহলে এটা কি, এটা সাব ক্লজ। হি ওয়াজ স্লিপিং, সে ঘুমোচ্ছিল, এটা তাহলে বাকি পড়ে থাকলো কি, এটা হলো মেন ক্লজ। বুঝতে পারলাম। হোয়েন যেহেতু সাবঅর্ডিনেটিং কনজাংশন, সেই কারণে তারপরে যে ক্লজটা থাকবে সেটা হয়ে যাবে সাব ক্লজ, এবং বাদবাকি যে ক্লজটা থাকবে সেটা হবে মেন ক্লজ। পরের বাক্যটা দেখি, দ্য টাইটানিক ইজ দ্য লার্জেস্ট শিপ অফ দ্য ওয়ার্ল্ড দ্যাট স্যাঙ্ক নিয়ারলি 5 decades ago। দ্য টাইটানিক ইজ দ্য লার্জেস্ট শিপ অফ দ্য ওয়ার্ল্ড, এটা একটা, দ্যাট স্যাঙ্ক নিয়ারলি 5 decades ago, যেটা ডুবে গেছিল প্রায় 5 দশক আগে, মানে 50 বছর আগে। টাইটানিক সবচেয়ে বড় জাহাজ ছিল বিশ্বের, যেটা ডুবে গেছিল 5 দশক আগে, মানে 50 বছর আগে। তাহলে এখানে সাব ক্লজ কোনটা, মেন ক্লজ কোনটা, দেখো দ্যাট সাবঅর্ডিনেটিং কনজাংশন, তাহলে সাবঅর্ডিনেটিং কনজাংশনের পরে যে ক্লজটা থাকবে সেটাকে বলা হবে সাব ক্লজ, আর বাদ বাকি যে ক্লজটা থাকলো সামনের সেটাকে বলা হচ্ছে মেন ক্লজ। বুঝতে পারলাম। নেক্সট, দ্যাট দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি ইজ এ প্রুভেন ট্রুথ। দেখো রিচরা মানে ধনীরা যে সর্বদা হ্যাপি নয়, এটা কিন্তু প্রমাণিত। তাহলে এখানে দেখো দ্যাটের পরে যেটা আসছে যে দ্যাট দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি, দ্যাট যেহেতু সাবঅর্ডিনেটিং কনজাংশন, তাহলে এটা হয়ে গেল সাব ক্লজ। আর ইজ প্রুভেন ট্রুথ, এটা হয়ে যাবে মেন ক্লজ। কিন্তু এই মেন ক্লজের সাবজেক্ট কোথায়, না এই মেন ক্লজের সাবজেক্ট হলো এই যে ধনীরা যে সর্বদা খুশি নয়, এইটা প্রমাণিত সত্য। তাহলে এখানে পুরো সাব ক্লজটাই তার সাবজেক্ট হিসেবে ব্যবহার হচ্ছে। পরে আমরা জানবো এইটাকে তখন বলা হবে নাউন ক্লজ। অর্থাৎ সাব ক্লজের আবার 3 ভাগ আছে, নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্ব ক্লজ। তার মধ্যে নাউন ক্লজ কাকে বলে, অ্যাডজেক্টিভ ক্লজ কাকে বলে, অ্যাডভার্ব ক্লজ কাকে বলে, সেগুলো আমরা পরে ভিডিওগুলোতে দেখব। তো পরপর আমাদের ভিডিও চলতে থাকবে যতক্ষণ না পুরো ক্লজ শেষ হচ্ছে। When she awoke, যখন সে জেগে উঠেছিল, দ্য বার্ড ওয়াজ স্টিল সিটিং দেয়ার, পাখি তখনও সেখানে বসেছিল। দেখো হোয়েনের পর যেহেতু আছে, তাহলে এটাকে বলবো সাব ক্লজ। দ্য বার্ড ওয়াজ স্টিল সিটিং দেয়ার, এটা হয়ে যাবে তখন মেন ক্লজ। বুঝতে পারলাম। দেখো এখানে সি সাবজেক্ট, অ্যাওকটা কি ফাইনাইট ভার্ব সমাপিকা ক্রিয়া, দ্য বার্ড এখানে সাবজেক্ট, ওয়াজ স্টিল সিটিং এখানে ওয়াজ সিটিং সমাপিকা ক্রিয়া, দুটোতেই আছে, তাহলে দুটোই ক্লজ। কিন্তু হোয়েন দিয়ে শুরু হতে এটা হলো সাব ক্লজ, আর এটা বাদবাকি যেটা পড়ে থাকলো সেটা হলো মেন ক্লজ। ওয়েন দ্য টিউটর অ্যারাইভড, যখন টিউটর এখানে পৌঁছে গেল, দ্য টু গার্লস স্টার্টেড স্টাডিং, দুটো মেয়ে পড়তে শুরু করলো। তার মানে এখানে হোয়েনকে সাবঅর্ডিনেটিং কনজাংশন, তারপরে যেটা আছে এটা হলো সাব ক্লজ, আর বাদবাকি যেটা পড়ে থাকলো সেটা হলো মেন ক্লজ। ইফ ইউ ডু নট ওয়ার্ক হার্ড ইউ উইল ফেল, তাহলে ইফ ইউ ডু নট ওয়ার্ক হার্ড এখান থেকে এতটা পর্যন্ত এটা একটা ক্লজ, আর ইউ উইল ফেল এটাও একটা ক্লজ। কেন এদেরকে ক্লজ বললাম, কেন কি ইউটা এখানে সাবজেক্ট, ডু নট ওয়ার্ক এখানে সমাপিকা ক্রিয়া, আবার ইউ এখানে সাবজেক্ট, যেখানে উইল ফেলটাকে সমাপিকা ক্রিয়া, মানে ফাইনাইট ভার্ব। তাহলে দুটোতেই ফাইনাইট ভার্ব আছে, মানে দুটোই ক্লজ। কিন্তু এখানে ইফ দিয়ে শুরু হয়েছে, তাই ইফ সাবঅর্ডিনেটিং কনজাংশনের পরে যেহেতু এই ক্লজটা আছে, তাই এটাকে বলা হচ্ছে সাব ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজ। কিন্তু এখানে সেটা নেই, তাই মেন ক্লজ। তাছাড়া এটা একা একা বসতে পারে, ঠিক আছে, তাই মেন ক্লজ। এ কারো উপরে নির্ভর করে না, তাই এটাকে বলা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বা স্বাধীন ক্লজ। এছাড়াও এ যেহেতু মেন বা প্রধান, তাই এটাকে প্রিন্সিপাল ক্লজও বলা হয়। কেন কি প্রিন্সিপাল কথার অর্থও কিন্তু প্রধান বা মূল। নেক্সট, আই এক্সপেক্ট দ্যাট আই শ্যাল উইন দ্য প্রাইজ। দেখো আমি আশা করছি দ্যাট, দ্যাটের পরে যেটা আছে সেটাকে সাব ক্লজ। তাহলে বাদ বাকি আই এক্সপেক্ট এটাকে, এটা হয়ে যাবে মেন ক্লজ। এখন মেন ক্লজ বা সাব ক্লজ তো বলে দিলাম, একবার দেখে নিই এদের মধ্যে সমাপিকা ক্রিয়া আছে কিনা। এক্সপেক্ট এখানে সমাপিকা ক্রিয়া, শ্যাল উইন এটাও সমাপিকা ক্রিয়া, তাহলে দুটো ক্লজই সমাপিকা ক্রিয়া আছে, তাহলে ঠিকঠাক আছে। নেক্সট আছে আই নো দ্যাট আই ওয়াজ লেট, আমি জানি যে আমি দেরি ছিলাম। তাহলে এখানে দ্যাটের পরে যে ক্লজটা থাকলো সেটা হয়ে গেল সাব ক্লজ, আই নো এটা হয়ে যাবে মেন ক্লজ। নেক্সট, ওয়েন আই স মাই বেস্ট ফ্রেন্ড,
যখন আমি দেখেছিলাম আমার বেস্ট ফ্রেন্ডকে আই ওয়াজ প্লিজড, আমি খুশি হয়েছিলাম। তাহলে ওয়েন এর পরে সাবঅর্ডিনেটিং কনজাংশনের পরে এই ক্লজটা আছে বলে এটাকে বলা হচ্ছে সাব ক্লজ, আর বাদ বাকি এটার পরে থাকলো সেটা হলো মেন ক্লজ। টেল মি হু ওপেন দ্য ডোর, দেখো হু এর পরে যেটা থাকবে সেটা হয়ে গেল সাব ক্লজ, বাদ বাকি টেল মি যেটা সেটা কি মেন ক্লজ। নেক্সট কোয়েশ্চেন, সি ইজ দ্য গার্ল হু অলওয়েজ টেক্স কেয়ার অফ হার ফ্রেন্ডস, সে হলো মেয়ে, সেই মেয়ে যে কিনা সর্বদা যত্ন নেয় তার বন্ধুদেরকে। তাহলে এখানে হুর পরে হুটাকে সাবঅর্ডিনেটিং কনজাংশন, এই সাবঅর্ডিনেটিং কনজাংশনের পরে যে ক্লজটা থাকবে তাকে কি বলা হবে সাব ক্লজ। তাহলে হু অলওয়েজ টেক্স কেয়ার অফ হার ফ্রেন্ডস এটা সাব ক্লজ, বাদ বাকি পড়ে থাকলো সি ইজ দ্য গার্ল, এটা কে, এটা মেন ক্লজ। হি ডাজ নট নো দ্যাট আই এম কোয়াইট ট্রুথফুল, সে জানে না যে আমি যথেষ্ট সত্যবাদী। তাহলে এখানে দেখো দ্যাটের পরে আছে তাই এটা হয়ে গেল সাব ক্লজ, আর হি ডাজ নট নো এটা তাহলে মেন ক্লজ। নেক্সট, আই নো হোয়ার হি লিভস, আমি জানি সে কোথায় বাস করে। তাহলে এখানে দেখো আই নোর পরে হোয়ার হি লিভস কথাটা আছে, যেখানে আইটাকে সাবজেক্ট, নোটাকে সমাপিকা ক্রিয়া, হিটাকে সাবজেক্ট, লিভসটাকে সমাপিকা ক্রিয়া। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি সাবজেক্ট সমাপিকা ক্রিয়া আছে মানে ক্লজ এটা, আবার পরেরটাও সাবজেক্ট সমাপিকা ক্রিয়া তার মানে এটাও ক্লজ। কিন্তু কোশ্চেন কোনটা সাব ক্লজ কোনটা মেন ক্লজ, দেখো এখানে হোয়ার আছে সাবঅর্ডিনেটিং কনজাংশন, তারপরে যেহেতু এই ক্লজটা আছে সেই কারণে এটা সাব ক্লজ, আর বাদ বাকি যেটা পড়ে থাকলো আই নো এটা হয়ে যাবে মেন ক্লজ। আশা করি সাব ক্লজ আর মেন ক্লজ এবারে পার্থক্য বার করতে বা সাব ক্লজ বা মেন ক্লজকে চিহ্নিত করতে তোমাদের কোনো অসুবিধা হওয়ার কথা নয়। তো আজকে আমরা এই প্র্যাকটিসটা করে নিলাম সাব ক্লজ আর মেন ক্লজকে নিয়ে, যদিও বলেছিল এটা শুধুমাত্র মেন ক্লজকে বার করতে অর্থাৎ প্রিন্সিপাল ক্লজকে বার করতে, কিন্তু আমরা সাব ক্লজ আর মেন ক্লজ দুটোকে একসঙ্গে বার করে নিলাম। পরে ভিডিওতে আমরা আলোচনা করব সাব ক্লজের ভাগগুলো নিয়ে এবং কিভাবে সেগুলোকে চিহ্নিত করা যায় সেগুলো ভালো করে জানবো পরে ভিডিওতে। তো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওকে লাইক করো, কমেন্ট করে জানাও কেমন লাগলো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ ভেরি মাচ, দেখা হচ্ছে পরের ভিডিওতে তাহলে।